গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি শহীদুল্লাহ কায়সারের লেখা একটি বিখ্যাত উপন্যাস সারেং বউ। আজ শুনবেন উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। মূর্ছা খেয়েও নবিতুন হুঁশ ফিরে পায়, পড়ে গিয়েও উঠে দাঁড়ায়। কামে যায় চৌধুরী বাড়ি, শেষ করে ফেলে মিজিদের ফরমাসি জাল বোনার কাজটাও। সে জাল হাতে তুলে দিয়ে নিয়ে আসে নগদ টাকা। সে টাকায় শাড়ি কিনে হাসি ফোটায় আক্কির মুখে। কিন্তু ও চৌধুরী বাড়ির কাজে লানত, দিকদারি। যতক্ষণ কাজ করে নবিতুন, দাওয়ায় বসা ছোট চৌধুরী চোখ দুটো ওকে লেহন করে চলে। ছোট চৌধুরীকে বুঝি লুন্দর শেখের চাইতেও বেশি ভয় নবিতুনের। শয়তান লুন্দর শেখের মোকাবিলা করেছে নবিতুন, প্রাণ হাতে নিয়ে পালিয়েছে লুন্দর শেখ। নবিতুনের ভয় গেছে কেটে। নবিতুন জানে দ্বিতীয়বার দুঃসাহস দেখাবার আগে হাজারবার ভাবতে হবে লুন্দর শেখকে। কিন্তু যে ভীতির সাথে সামনাসামনি পরিচয় হয়নি তাকেই তো বেশি ভয় মানুষের। অন্য জায়গায় কাজ খোঁজে নবিতুন। কোথাও যাস নে, আক্কিকে সাবধানী দিয়ে বেরিয়ে পড়ে নবিতুন। পেছন থেকে শুনতে পায় বড় হিস্যার দাওয়ায় বসা কামিজ বুড়োর গলা। ছোট চৌধুরীর নজর খারাপ, ও কাজটা ছেড়ে দাও তুমি। ইদানিং কথাটা হামেশাই বলছে কামিজ বুড়ো। দূর থেকে কামিজ বুড়োর দিকে একটা তীর্যক কঠোর দৃষ্টি হেনে গাছগাছালির আড়ালে অদৃশ্য হয়ে যায় নবিতুন। নবিতুন বুঝতে পারে না ছোট চৌধুরীর বদ নজরটা চোখে পড়ে কামিজ বুড়োর, কিন্তু লুন্দর শেখের বদ খেয়ালটা কেন চোখে পড়ে না তার? চৌধুরী বাড়ির পেছন সীমানায় গাং, গাঙের পর ধান ক্ষেত, ক্ষেত পেরিয়ে হাট, হাটের ধার ঘেঁষে মাটির মস্ত মস্ত চাঙড় ফেলে দৌড়ে চলেছে ভয়াল নদী কয়ালের খরস্রোত। কয়ালের তীর ধরে জেলে বসতি। ওরা মাছ ধরে, সঙ্গে সঙ্গে বিক্রি করে দেয়। বছর খানিক হলো হাটের পাশে জেলে বসতিকে ঘিরে রীতিমতো গঞ্জ গড়ে উঠেছে একটা। মহাজন আর ফরে ব্যাপারীতে ভরে গেছে গঞ্জ। ওরা মাছ কেনে, সে মাছ লঞ্চ বোঝাই করে চালান দেয় শহরে। ইদানিং শহরের লোকসংখ্যা নাকি ফেঁপে উঠেছে, সেই লোকেরা মাছ খায়। আর তাই দিন দিন ফেঁপে উঠছে ফরে ব্যাপারীর কারবার। নবিতুন শুনেছে এখানে মেয়েরাও আজকাল কাজ করছে, কাজের সন্ধানে এসেছ। কিন্তু হাটের উপর পা রেখেই খচ করে ওঠে ওর বুকটা। নবিতুনের মনে সেই শিঙ্গি মাছের কাঁটার খোঁচা, কাঁটার খোঁচায় জর্জর হয়ে চলেছে বুকটা। কয়াল, ভীষণ ভয়াল সেই জলরাশি তুফান প্রলয়ের মতো ছুটে চলেছে, ছুটে চলেছে কোন অন্ধ উন্মত্ততায়। এরই মাঝে মাঝে তার সমস্ত হিংস্রতা অগ্রাহ্য করে ভেসে বেড়াচ্ছে জেলে ডিঙিগুলো। ভাটির টানে ভেসে চলেছে সারি সারি নৌকো। নৌকোর ওপর জালের কাছি ধরে দাঁড়িয়ে রয়েছে জেলের দল। দূরে স্রোতের উল্টোমুখী চলে গেল একটা জাহাজ। সেই জাহাজের চাকার আঘাত খেয়ে ঢেউগুলো ছলাৎ ছলাৎ আছড়ে পড়ছে কূলে। পা সরে না নবিতুনের। কয়ালের দিকে তাকিয়ে স্তব্ধ দৃষ্টি দাঁড়িয়ে থাকে নবিতুন। দূরে কয়াল যেখানে গিয়ে মিশেছে সমুদ্রের সাথে, সেখানে রূপলি ঝিকিমিকি আর কি এক ধূসর শূন্যতা। সেখানে সে অসীম দরিয়ার কোন অজানায় হারিয়ে গেছে ওর সারেংটি। সেখানে সেই রূপলি ঝিকিমিকি আর দিগন্তহীন ধূসর শূন্যতা নবিতুন কি কোনোদিন ফিরে পাবে, খুঁজে পাবে ওর সারেংকে? না। কয়ালের দিকে, সমুদ্র মোহনার ওই উন্মত্ত জলরাশির দিকে তাকাতে পারে না নবিতুন। চোখ ওর ঝাপসা হয়ে আসে। চোখ ফিরিয়ে নেয় নবিতুন। এই দরিয়ার পানি, দূর সাগরের ওই ঝিকিমিকি আভা।
নবিতনের চিরকালের দুশ্মন। কদম সারেং কি সে কথাটি বুঝল কোনোদিন? বুঝেছিল নবিতুনের বাপজান। যেদিন নবিতুনকে কোলে নিয়ে অবাক হয়েছিল, অবাক হয়ে বলেছিল, আরে তুই যে ডাঙ্গর হয়ে গেলি। সেদিন কি চোখে বাপজানের দিকে তাকিয়েছিল নবিতুন? হ্যাঁ, ডাঙ্গর অর্থাৎ বড় হয়ে উঠেছিল নবিতুন। তাই অনেক অভাব, অনেক চাওয়া বুঝি ভাষা খুঁজছিল ওর চোখের তারায়। মেয়ের চোখের সেই অস্ফুট ভাষা বুঝতে পেরেছিল বাপজান। নবিতুনের বাপজান তাই আর যায়নি জাহাজের কাজে। জেলে বসতির ধার ঘেঁষে নারিকেল বিথি, জেলে বসতি ছাড়িয়ে কয়ালের পাড় ধরে ধরে অনেক দূর অবধি চলে গেছে নারকেল সারি। মাথায় তার চিরল চিরল পাতা, পাতায় পাতায় সাগর বাতাসের গুঞ্জন। সাগর হাওয়ায় দোল খায় নারকেল বিথি, ঋজু বঙ্কিম সুন্দর। নবিতুনের ভালো লাগে। তার চেয়েও ভালো লাগে নারকেল শাড়ির ডানে জেলেদের হোগলা ছাওয়া ঘরের পেছনে যে উকিমারি সবুজ ক্ষেত, তারই এক টুকরো সবুজ কি কখনো একান্ত নিজের বলে দাবি করতে পারে না নবিতুন? উল্টোমুখী হয়ে তাড়াতাড়ি পা ফেলে নবিতুন। না, কয়ালের পাশে যেখানে দরিয়ার থই থই ভয়, যেখানে সাগরের ঝিকিমিকি, সেখানে কাজ করতে পারবে না নবিতুন। সহসা যেন ভয় পেয়েই বাড়ির দিকে ছুট দেয় নবিতুন। ছল ছল কল কল সাগরের জল, নীল নীল ঢেউ, ঢেউয়ের পিঠে অজস্র বুদবুদ, সাদা সাদা ফেনা। দিন রাত বকবক করে ঢেউগুলো, বুঝি তাই অত ফেনা ওদের মুখে। এক ধ্যানে চেয়ে থাকে কদম, যেন ওই সাগরের বুকে লেখা রয়েছে নবিতুনের খবর। কার যেন হাতের একজোড়া সহানুভূতি নেমে এসেছে কাঁধে। মুখ ফেরায় কদম। বাড়ির কথা মনে পড়ছে বুঝি? মনটা কেমন কেমন করে। চোখ আর মুখে স্নেহ ঢেলে হাসছে মন্তু সারেং। 30 বছরের অভিজ্ঞ নাবিক মন্তু সারেং। মুখ দেখেই বুঝি টের পেয়ে যায় সব নাবিকের মনের কথা। তা ভাইপোর যখন মন খারাপ, আজ তোমার ছুটি, যাও ওপরে গিয়ে হাওয়া খাও গিয়ে। স্নেহ মেশানো নরম স্বর মন্তু সারেংয়ের। কদমের কাঁধে রাখা দুখানি হাত মন্তু সারেংয়ের। সে হাতের ঈষৎ চাপে আরো নিবিড় হল স্নেহের স্পর্শ। বলল মন্তু সারেং, চলো আমিও যাই, কিন্তু তার আগে একটু চা, কি বলো? গরম পানি এনে চা করতে লেগে গেল মন্তু সারেং। শুধু আজ নয়, সবসময় মন্তু সারেংয়ের স্নেহে কেমন গলে যায় কদম। মন্তু সারেংয়ের অনেক জবরদস্তি। চোখ রাঙানিতেও হিক সাহেবের পরেই মন্তু সারেং। নিষিদ্ধ দ্রব্যের গোপন বেচাকেনায় নীতিহীন বিবেক বর্জিত মন্তু সারেং। সেই গোপন হাটের প্রলোভনটা কদমের কানে এখনো ফিসফিসিয়ে বলে মন্তু সারেং। আর প্রলোভন, কুমন্ত্রণা সবই যখন ব্যর্থ, তখন রয়েছে মন্তু সারেংয়ের খোঁটা, খোলাখুলি ধমক। কদম জানে ফিরতি ক্ষেপে রতুন্দা জাহাজের কামটা জুটছে না কদমের কপালে। তবু কোনোদিন মন্তু সারেংয়ের মুখের উপর একটা কড়া জবাব দিতে পারল না কদম। কেননা মন্তু সারেংয়ের দিলে রয়েছে মহব্বত। মন্তু সারেংও হয়তো জানে স্নেহের কাঙাল কদম, তাই স্নেহ দিয়েই বুঝি ওকে বশ করবে মন্তু সারেং। টিন খুলে দুমুঠ মুড়ি বের করল মন্তু সারেং। সেই বাংলাদেশের মুড়ি সঙ্গে করে নিয়ে চলেছে মন্তু সারেং। দেশের কথাটা যখন খুব বেশি করে মনে পড়ে, কেবলমাত্র তখনই বুঝি ঢাকনাটা খুলে এক আধ মুঠ মুড়ি বের করে নেয়। দাঁতের নিচে কুড়ুম কুড়ুম চিবিয়ে চলে মুড়িগুলো। মুড়ি আর চায়ের মগটা কদমের দিকে বাড়িয়ে দেয় মন্তু সারেং। মন্তু সারেংয়ের স্নেহটা বাপজানের কথাই মনে করিয়ে দেয় কদমকে। মনে করিয়ে দেয় 16 বছরে পাকাপাকি জাহাজি হবার আগেও
সে 14 বছর বয়সটির কথা মনে করিয়ে দেয়। 14 বছর বয়সে বাপজানের সাথে প্রথম ও শেষবার একই জাহাজে সমুদ্র যাত্রার সেই রোমাঞ্চিত দিনগুলোর কথা। সেটা ছিল যুদ্ধের জামানা। জাহাজটা ছিল ছোট, পথটাও সংক্ষিপ্ত। খিদিরপুর থেকে কলম্বো থেকেই ফিরে এসেছিল বাপ বেটা। ফিরে এসে বামনসারিতে মাস দুয়েকের বেশি ছিল না মজল সারেং। বেরিয়ে পড়েছিল লম্বা সাইরে। সেই যে গেল মজল সারেং, আর ফিরে আসেনি বামনসারিতে। ধাক করে একটা শব্দ হলো। পেছন ফিরে দেখল কদম। দরজাটা ভেজিয়ে বেরিয়ে গেল মন্তসারেং। কাপড়ের চেয়ারটা খুলে সাগরের দিকে মুখ করে বসল কদম। আদি তরঙ্গের নিষ্ঠুর হিংস্রতা। এই সাগর ছিনিয়ে নিয়েছে কদমের বাপজানকে। মর্মান্তিক সেই দিনগুলির কথা অনেকের মুখে শুনেছে কদম, কিন্তু মন্তসারেংয়ের বায়নাটা গেঁথে রয়েছে কদমের বুকের ভেতরে। মন্তসারেং ছিল বাপজানের ডান হাত, সেই একই জাহাজের সাথী। বিঘ্ন সংকুল পথ, চারিদিকে বিপদ। পানির নিচে বিপদ, শত্রুর টর্পেডো। পানির উপর বিপদ, ভাসমান মাইন, শত্রুর যুদ্ধ জাহাজ। বিপদ মাথার উপরে, আকাশে, শত্রুর বোমারু বিমান। যে কোনো সময়, যে কোনো দিক থেকে, পানির অদৃশ্য তল থেকে অথবা আসমান থেকে পলক না ফেলতেই বিপদ এসে ছেঁকে ধরতে পারে। শত্রুর দৃষ্টি এড়িয়ে হাজারো সতর্কতা আর আত্মরক্ষার নিখুঁত প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছে ওদের জাহাজ। মিত্রপক্ষের বন্দরে পৌঁছিয়ে দিচ্ছে অতি দরকারি ওষুধপত্তর রসদ। কিন্তু সব সতর্কতাই ব্যর্থ গেল। অকেজো হয়ে রইল আত্মরক্ষার যত আয়োজন। ডেকের ওপর আকাশের দিকে তাক করে বিমান বিধ্বংসী কামান, মাইন সুইপার, ডেস্ট্রয়ার, জঙ্গি জাহাজের রক্ষাব্যূহ। পানির তলা থেকে জার্মান টর্পেডো ফুটো করে দিয়েছে ওদের জাহাজ। গলগলিয়ে পানি ঢুকছে ওদের জাহাজে। কিছুক্ষণের মধ্যে কয়েক টুকরো হয়ে ডুবে গেল জাহাজখানা। ডুবন্ত তরীর অসহায় নাবিকের দল। ডিনামাইটের বিস্ফোরণে কারো শতচ্ছিন্ন দেহ উৎক্ষিপ্ত হলো আকাশের দিকে। তারপর হাত পা অস্থি আলাদা আলাদা ঝুপঝুপ পড়ে গেল সাগর জলে। কেউ বা আস্ত ছিটকে পড়ল, ঢেউয়ের ঝাপটায় তলিয়ে গেল, মৃতদেহ হয়ে ভেসে উঠল কিছু দূরে। অন্যরা কর্তব্যপরায়ণ কাপ্তানের সুশৃঙ্খল নির্দেশে একে একে ঝাঁপিয়ে পড়ল মাজা সমান উঁচু সব তরঙ্গের রুদ্র বুকে। কেউ বা বাঁচালো, বাকিরা হলো সামরিক অর্থে নিখোঁজ, লৌকিক অর্থে মৃত। মন্তসারেং কোনো উদ্ধারকারী জাহাজে উঠে বেঁচে গেল। যুদ্ধের খাতায় নিখোঁজের তালিকায় স্থান পেল মজল সারেং। এখানেই শেষ, এখানেই থামত মন্তসারেং। দু চোখের সহানুভূতি ভরা দৃষ্টিতে রাখত কদম সারেংয়ের উপর। তারপর চোখ জোড়া অকস্মাৎ ফিরিয়ে নিত সাগরের দিকে। কি এক বিক্ষোভ বেরিয়ে আসতো মন্তসারেংয়ের বুক ফুঁড়ে। এই সেই আটলান্টিক, বড় পাজি, বড় নচ্ছারের পানি, নচ্ছার। বিশাল বিশাল ফেনিয়ে ওঠা ঢেউগুলোর দিকে স্থির চোখ কদমের। নচ্ছার পাজি হৃদয়হীন ওই সাগরটার উপর মন্তসারেংয়ের মতো কদমের অনেক রাগ। এই সাগর কেড়ে নিয়েছে ওর বাপজানকে। মাটির মানুষ, মাটিতে কবর নেয় ওরা। কিন্তু সাগরের মানুষ, তার কবর তো সাগরের শয্যায়। এটাই তো স্বাভাবিক। উল্টোটা উল্টোই, সেটা ব্যতিক্রম। হয়তো তাই এত রাগ নিয়েও সাগরের প্রতি কি এক টান কদমের। বারবার সাগরের কাছে ফিরে আসতে হয় ওকে। বাপজান মিশে আছে নীল নীল ওই ঢেউয়ের সাথে। রূপ তার ভেসে বেড়ায় দিগন্ত বিসারি ওই পানির কোলে। বাপজানি সমুদ্র চিনিয়েছে কদমকে। বাপজানি সমুদ্রের অচ্ছেদ্য বন্ধনে বেঁধে গেছে ওকে। তাই কি এত রাগ নিয়েও সমুদ্রকে ভালোবাসে কদম?
দিন যায় রাত যায়, রুতুন্দা সাঁতার কেটে চলেছে। কুলের নিশানা নেই, ইশারা নেই একটুখানি সবুজের, সামান্য চিহ্ন নেই লোকালয়ের, শক্ত মাটির, যেখানে বাস করে মানুষ। শুধু পানি আর পানি, পানির নাচন, তরঙ্গের আস্ফালন। এমন গহীন সাগরে কার না ভয় জাগে, কার না বুক কাঁপে। কিন্তু রুতুন্দা জাহাজের নাবিক, অনেক সাগর দেখা, অনেক যুদ্ধজয়ী নাবিক ওরা। ওদের ভয় নেই। ওরা জানে কুল আসবেই। ওরা জানে এমনি করে পানি ভাঙতে ভাঙতে একদিন দূরে, বহু দূরে দেখা যাবে তটরেখা। স্পষ্ট থেকে স্পষ্টতর হবে সাগর আর মাটির সীমানা। এসে যাবে বন্দর। রুতুন্দা উজাড় করে ঢেলে দেবে তার বুকের ধন, পৃথিবীর নানা দেশের নানা মানুষের তৈরি পণ্য সম্ভার। আবার নতুন পণ্যে নতুন ধনে খালি বুকটা ভরে নেবে রুতুন্দা। সাঁতার দেবে আরেক মহাসাগরে, আরেক মহাদেশের উদ্দেশ্যে। এমনি করে সাগরে সাগরে, পানিতে আর মাটিতে, দেশে দেশে আর মানুষে মানুষে মিতালির দুধ হয়ে অবিরাম ছুটে চলবে রুতুন্দা। সেই রুতুন্দার ছোট সারেং কদম। সাগর যাবে বাপের কবর, বামন ছাড়িতে মাটিতে যার ঘর। কথাগুলো ভাবতে গিয়ে যেন আনন্দের রেশ পাই কদম। কি গর্বে ফুলে ওঠে ভেতরটা। কাপ্তানের পুলটার উপর দাঁড়িয়ে আছে কদম। সারা জাহাজে এই জায়গাটির যেমন বিশিষ্ট মর্যাদা, তেমনি রয়েছে একটি উন্মুক্ত নিরালা সৌন্দর্য। একটু দূরে চোখে দূরবীন লাগিয়ে চারিদিকে দেখছে কাপ্তান হিক্স। আকাশে সূর্য আছে, কিন্তু রোদ নেই। দূরে যেখানে সাগরের নীল আর আকাশের নীল গায়ে গায়ে মিশে শুয়েছিল এতক্ষণ, সেই নীলোজ্জ্বল দিক বলয়টা ঢাকা পড়েছে কালো মেঘের নিচে। অজস্র মেঘ সমুদ্রের বুক থেকে উঠে যাচ্ছে আকাশের দিকে মিছিল করে। যতই উপরে যাচ্ছে ফুলে যাচ্ছে, ফেঁপে উঠছে, ছড়িয়ে পড়ছে রাশি রাশি, ছড়িয়ে পড়ছে আকাশময় নানা আকারে নানা বর্ণে। সূর্যের সাথে সমুদ্রের চিরকালের সখ্য। সেটা বুঝি পছন্দ নয় ওই মেঘগুলোর। নাবিকেরা চেয়ে চেয়ে দেখে সাগরের আকাশে মেঘমালার চিরন্তন খেলা। কদম দেখে। দূরবীনটা চোখ থেকে নামিয়ে কাপ্তান হিক্স বুঝি তাই দেখছে। সীসা রং একটি মেঘ, কপালে তার তকতকে হীরকের মতো সাদা রং, মেঘের মস্ত বড় একটি গোলাপি বর্ণা মেঘ। কোথায় তার কালো মতো জটা? সেই মেঘটা দৌড়ে এসে গিলে ফেলল সীসা রং মেঘটাকে। সীসা রং মেঘটাকে আর দেখা যায় না। ছিমছাম গঠন লম্বাকৃতি একখানি মেঘ কুণ্ডলি পাকানো ধোয়ার মতো ঘুরতে ঘুরতে উঠে আসে ওপরের দিকে। মাঝ আকাশ অবধি উঠেই ভেঙে গেল মেঘটা। অসংখ্য হয়ে চঞ্চল পায়ে হালকা ডানায় উড়ে চলে গেল। এমনি সব মেঘের খেলা সাগরের আকাশে। এ খেলার কোনো শেষ নেই। যেমন শেষ নেই কদমের পায়ের নিচে ওই অশান্ত স্রোতের। যেন আচমকাই সমুদ্রের পাঁজর ছিঁড়ে বেরিয়ে এসেছে অনেকগুলো কালো মেঘ। কালোর মাঝেও বিচিত্র বর্ণ আর গোত্র ভাগ ওদের। কোনোটা কাজল কালো, কোনোটা ধূসর কালো, কোনোটা হালকা ধাঁচের, কোনোটা বা নিকষ আধারের মতো কালো। দৌড়ে এসে গ্রাস করে ধলা মেঘ, বেগুনি মেঘ, তামা রং মেঘ, সমস্ত মেঘ। বিশাল এক কালো মেঘ একে একে লঘু পায়ে উড়ে বেড়ানো সব মেঘগুলোকেই রাহুর মতো গিলে ফেলল। গিলে নিয়ে স্ফীততর হলো। সাগর আর আসমানের চেহারাটা গেল বদলে। সমুদ্র হলো গোমরা মুখ, আকাশ হলো কালো মুখ, বিষণ্ণ। যে আকাশের দিকে চেয়ে বিপন্ন নাবিক দিক খোঁজে, ভরসা খোঁজে, যে আকাশের স্থির প্রশান্তি প্রিয়া বিরোহিণী নাবিকের বুকদায় ভরে, সেই আকাশটার অমন কালো মুখ দেখে বুঝি ব্যথায় ভরে যায় নাবিকের মন। মেঘে ডোবা আকাশের ব্যথা ওরা কেই বা বোঝে এমন করে? এ যেন হিংসা কাতর,
ঈর্ষাতুর ওই কুৎসিত কালো মেঘটার গভীর এক ষড়যন্ত্র। সমুদ্রের বিরুদ্ধে, সমুদ্র বিচারী নাবিকদের বিরুদ্ধে। যেন আঘাত পেয়েই দৃষ্টিটা পানির দিকে ঘুরিয়ে নেয় কদম। বেতার ঘরের অপারেটর এসে কি যেন খবর দেয় কাপ্তান হিক্সকে। চঞ্চল আর অস্থির হয়ে ওঠে কাপ্তান হিক্স। বাজিয়ে দেয় বিপদের সংকেত ঘণ্টা। জোরে জোরে ডাক দেয় ভেপু। SOS এসেছে, বিপন্ন কোনো জাহাজের ডাক এসেছে, বিপদে রক্ষা করো, জাহাজ ডুবছে। সঙ্গে সঙ্গে ঘুরে গেল রতুনদার গতি। বেতারের সংকেত ধরে ছুটে চলল। ইঞ্জিনের যত জোর, প্রোপেলারের যত শক্তি, সমস্ত শক্তি দিয়ে ছুটে চলল রতুনদা। রুদ্ধশ্বাসে পল গুনে চলল রতুনদার নাবিক। ওরা প্রস্তুত। বিপদের সাজ সরঞ্জাম আর পোশাক লয়ে তৈরি ওরা। ওরা ঝাঁপিয়ে পড়বে গহীন পানিতে, বুক দিয়ে ঢেকে দিবে সমুদ্রটাকে, রক্ষা করবে বিপন্ন যাত্রীদের। এই তো নাবিকের ধর্ম। অকুস্থলে পৌঁছে গেল ওরা। জাহাজটা ডুবছে। ওটাকে ভাসিয়ে রাখার সকল চেষ্টাই ব্যর্থ গেছে। ঝপাঝপ জীবনতরীগুলো ভাসিয়ে পানিতে নেমে পড়ল রতুনদার দক্ষ নাবিক কদম সারেং, মন্ত সারেং, ডি সিলভা আরও অনেকে। পানির দিকে নামিয়ে দিল দড়ির সিঁড়ি। উপরে দাঁড়িয়ে তদারক করছে কাপ্তান হিক্স। শিশু, নারী আর মায়ের দল, ওদেরই রক্ষা করতে হবে সবার আগে। এটা আন্তর্জাতিক ধর্ম। ওরা উঠে আসে নৌকোয়। জোরে জোরে বৈঠা ফেলে রতুনদার নাবিক। আসমান উঁচু ঢেউগুলোকে অগ্রাহ্য করে চলে ওদের নৌকো। এক একটা দলকে নিরাপদে রতুনদায় তুলে দিয়ে আবার ছুটে যায় ওরা। ইতিমধ্যে এসে গেছে আরেক জাহাজ। ওরা লেগে গেছে উদ্ধারের কাজে। কিন্তু এত তাড়াতাড়ি ডুবছে জাহাজটা, সব যাত্রীকে বাঁচাতে পারল না ওরা। দ্রুত ডুবছে জাহাজটা। এখন অনেক যাত্রী জাহাজে। জোরে, আরও জোরে বৈঠা ফেলে কদম সারেং, মন্ত সারেং, ডি সিলভা। কান্নার রোল পড়েছে রতুনদা জাহাজে। যে শিশু রক্ষা পেল, বাবা তার এখনও ডুবন্ত জাহাজে। যে বধূ পৌঁছল নিরাপদ আশ্রয়ে, মাত্র কয়েক হাত দূরেই স্বামী তার তলিয়ে চলেছে জলের অতলে, ওরই চোখের সম্মুখে। তাই শিশু আর মেয়েরা কান্না জুড়েছে। ওদের আকুল কান্না ছাপিয়ে যায় সমুদ্রের গর্জন। জোরে, আরও জোরে বৈঠা ফেলে কদম সারেং, মন্ত সারেং, ডি সিলভা। কিন্তু না, সব যাত্রীকে বুঝি বাঁচানো গেল না। জোয়ানরা ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে অগাধ পানিতে। ঢেউয়ের সাথে যুঝে ওরা সাঁতার কাটছে দুপাশের উদ্ধারকারী জাহাজ দুটোর দিকে। কাপ্তান হিক্স ওপর থেকে ছুড়ে দিয়েছে বয়া আর লাইফ বেল্ট। তবু সবাইকে কি বাঁচাতে পারল কদমের দল? যারা ভেসে গেল তাদের জীবনের পরে টেনে তুলবার কোনো উপায় নেই। তবু এদিকে ওদিকে আরেকবার ভালো করে দেখে নিল ওরা। তারপর বাজিয়ে দিল ভেপু। রতুনদার খোলা ডেকে বসে হাঁপাচ্ছে কদম। ওর নাবিক জীবনের এ অভিজ্ঞতা প্রথম। রতুনদা জাহাজটা দুলে উঠল। ক্লান্তিতে বুঝে আসা চোখটা বারেক মেলে দেখল কদম। খানিক দূরে ডুবে যাওয়া জাহাজের মাস্তুলের মাথাটা এখনো জেগে রয়েছে পানির ওপর। তোর খুব কষ্ট হয়েছে না রে নবিতুন? হুহা কিচ্ছু বলে না নবিতুন। শুধু কদমের আলিঙ্গনের মাঝে কু কু অস্ফুট এক খুশির শব্দ তুলে সামান্য একটু কেঁপে যায় মাত্র। শরীরটাকে গুটিয়ে নিয়ে কেমন ছোট্টটি হয়ে আসে নবিতুন। আরও নিবিড় হয়ে সেটে যায় কদমের বুকের ভেতর। কদম অনুভব করে তুলতুলে নরম, কুসুম কুসুম গরম ওর নবিতুন। কদম অনুভব করে ওর বুকের ওমে কেমন নিশ্চিত নবিতুন। পাটিপাতা ডাটির মতো চিকন চাকন মসৃণ কালচে সবুজ দুখানি বাহু নবিতুনের। কদমের গলায় লতিয়ে রয়েছে সে বাহু। শালতে শালতে হাত কদমের। সে হাতের পীড়নে বুঝি গুঁড়ো গুঁড়ো হয়ে কদমের ভেতর মিশে যায় নবিতুন। কুকু অস্ফুট সেই মৃদু গুঞ্জন তুলে বুঝি মূর্ছা যায় নবিতুন। সকাল হয়েছে সেই কখন।
বাইরে গিয়ে কত কাজ সেরে এসেছে নবিতুন। বাসি ফ্যান দিয়ে কুড়ো মেখে খাইয়েছে হাঁস মুরগিগুলোকে। আন্ডাপাড়া মুরগিটাকে বেঁধে রেখেছে। বজ্জাত মুরগি চুপে চাপে কোরবানদের ঘরে গিয়ে ডিম পেড়ে এসেছে গতকাল। তাই নবিতুন খ্যার ভর্তি কোড়ার ভেতর মুরগিটাকে বসিয়ে তার পাটা বেঁধে দিয়েছে ঘরের পালার সাথে। কাজকর্মগুলো সেরে ও আক্কিকে পাঠিয়ে দিয়েছে মিজি বাড়ি, মিজিদের ঝাঁকি জালটা চেয়ে আনবে। তারপর ঘরে ঢুকে সারেঙের আনা নতুন আরশিটার সম্মুখে দাঁড়িয়েছে নবিতুন। বাঁশ তেলের বোতল খুলে হাতে নিয়েছে একটুখানি তেল। দুহাতের তালুতে মেখে নিয়েছে তেলটা, একটি ফোঁটাও যাতে না পড়ে যায় মাটিতে। তাড়াতাড়ি তেল মাখা হাতের দুটো তালু বিছিয়ে দিয়েছে মাথা ভর্তি চুলের ওপর। আস্তে আস্তে চুলগুলো পাট করে খোঁপা বেঁধেছে। তেলের ভুরভুর সুবাসটা ছড়িয়ে পড়েছে ঘরময়। বুঝি তার চেয়েও বেশি সুবাস নবিতুনের মনের ভেতর। সুগন্ধে ভরে যায় ওর মনটা, কেমন ফুলে ফুলে নিঃশ্বাস টানে ওর বুকটা। কাঙ্গইটাকে নাকের কাছে এনে গন্ধ টানে নবিতুন। সুগন্ধ মাখা হাত জোড়া অনেকক্ষণ ধরে রাখে নাকের ওপর। তারপর কাঙ্গইটাকে পরিষ্কার করে রেখে দেয়। টেনে নেয় পাউডারের কৌটোটা। ওই পাউডারে একই সুবাস, তেলটার চেয়ে একটু বেশি উগ্র। চালের গুঁড়ির মতো মিহিন গন্ধ ভরা পাউডার কয়েক চিমটে হাতে তুলে নেয় নবিতুন। আস্তে আস্তে ঘষে ঘষে গালে মাখে। এভাবে নাকি মাখতে হয়, কদমকে দেখিয়ে দিয়েছে। পাউডার মাখা শেষ হলে কৌটোটা বন্ধ করে রেখে দেয় টিনের তোরঙ্গে। এমনি সময় মনে পড়ে যায় গত বিকেলে ভিজিয়ে রাখা রস পিঠেগুলোর কথা। হাঁড়ির ঢাকনিটা খুলে পিঠেগুলো রেখে দেয় নবিতুন। টিপে টিপে দেখে, না, রসে ভিজে রস খেয়ে ফুলে উঠেছে, নরম আর টসটসে হয়ে আছে পিঠেগুলো। নবিতুনের আঙ্গুলে সামান্য চাপ খেয়েই দু ফাঁক হয়ে নুয়ে গেছে একটা পিঠা। ভারী খুশি লাগে নবিতুনের। রসে ভেজা এ চিতই পিঠা খুব ভালোবাসে কদম। আবারও আরশিটার সম্মুখে এসে দাঁড়ায় নবিতুন। পাটি পাতা রং মুখটা ওর সুন্দর। পাউডার লেগে বুঝি আরও সুন্দর হয়েছে সে মুখ। অজান্তে ওর হাতটা চলে যায় তোরঙ্গের দিকে। তোরঙ্গ থেকে তুলে আনে একটি কাঁচের কৌটো। ঢাকনাটা খুলে মুখের কাছে এনে গন্ধটা শোকে নবিতুন। চমৎকার গন্ধ, বাঁশ তেল আর পাউডারের চেয়েও চমৎকার। কৌটোটার ভেতরে ধবধবে সাদা তরল মতো কি যেন ছাই, নামটাও মনে থাকে না নবিতুনের। বড় ঠান্ডা জিনিস। নখের আগায় সামান্য একটু তুলে নিয়ে কি ভেবে কৌটোটা বন্ধ করে তোরঙ্গে রেখে দেয় নবিতুন। না, সোনোটা এতক্ষণে মনে পড়ল। নামটা একটু ভালো লাগে না নবিতুনের। সে বিয়ের সময় প্রথম যখন এনে দিয়েছিল কদম, তখনও না, এখনও না। কেমন ভেজা ভেজা ঠান্ডা ঠান্ডা, গালের চামড়ায় পাতলা কায়ের মতো লেগে থাকে। বিশ্রী লাগে নবিতুনের। কাজ সারা হয়েছে নবিতুনের, অথচ লোকটা এখনো ঘুমোচ্ছে। এই ওঠো ওঠো। চৌকিটা একটা ঝাঁকানি দেয় লোকটার পাশে বসে নবিতুন। কিন্তু মজল সারেঙের ব্যাটাটা এখনও বড় তেদর, ঘুমোয়নি। ঘুমের ভান করে শুয়ে দেখছিল নবিতুনের সাজ। লোকটা ফিরে আসার পর রোজই তো এমনি করে সাজে নবিতুন। সাজ সেরে ওকে ডাক দেয়, আজও ডাকতে এসেছে। অমনি শাক করে দুটো হাত বাড়িয়ে ওকে টেনে নেয় কদম, টেনে নেয় পুড়ে রাখে বুকের ভেতর। বাইরে এখন রোদের ঢল। বেড়ার ফুটো দিয়ে ফোটা ফোটা রোদ এসে রোদের ঝাঁঝরি বানিয়েছে মাটির মেঝেতে। কদমের বুকের ভেতর তুলতুলে নরম, কুসুম কুসুম গরম নবিতুন আর শব্দ করছে না, কাঁপছে না। নবিতুন এখন তৃপ্তি আর সার্থকতার শেষে ঝরে পড়া পাতা, অবশ, নিস্পন্দ, নিথর। যেন ভালো করে দেখবার জন্য ওর মুখটাকে বুকের তলা থেকে তুলে আনলো কদম। কয়েক ফোঁটা রোদ দৌড়ে এসে চিকিমিকি এঁকে গেল নবিতুনের মুখে।
কালচে সবুজ পাটিপাতা মসৃণ নবিতুনের মুখ। রোদের চিকিমিকি ফোটায় আরও সুন্দর নবিতুন, কেননা একটুক্ষণ আগের সেই সার্থকতায় ঝরে পড়ার আনন্দটি এখনও লেপে রয়েছে ওর মুখে। চোখ বোজা নবিতুন এখন সার্থকতার নিটোল ছবি। বাইরে বুঝি আক্কির পায়ের আওয়াজ। ধরফরিয়ে উঠে বসে নবিতুন। বিস্ত্রস্ত শাড়িখানা শরীরে পেঁচিয়ে নেমে পড়ে চৌকি ছেড়ে, কিন্তু টান পড়ে আঁচলে। ওর মুখটাকে তখন গালের উপর টেনে দিয়েছে কদম। নবিতুন বলে, ছি। আবারও সি। ওর মুখটা ছেড়ে দিয়ে মিটিমিটি হাসে কদম। ছি মানে কি নবিতুনকে ভুলে গেছে? বুঝি সেই কথাটা মনে করেই হাসছে কদম। ছি বলেও সরে যেতে পারে না নবিতুন। সারেঙের মুখের ওই হাসিটা চুম্বকের মতো টেনে রাখে ওকে। সাগর ফেরা মানুষ, দেশ দেশান্তর যার নখের ডগায়, সেই কদম সারেঙে বুঝি অমন করে হাসতে জানে। আর কেউ পারে না ওর মতো হাসতে। চোখ নামিয়ে নেয় নবিতুন। সাগর ফেরা নাবিক, তার বুঝি তিয়াস মেটে না। আবারও হাত বাড়ায় কদম। সি, মেয়েটা এসে পড়বে যে। দৌড়ে পালিয়ে যায় নবিতুন। তৃপ্তির সাথে ফুরুত ফুরুত রস টেনে টেনে রস পিঠে খায় কদম। মাঝে মাঝে দু একটা তুলে দেয় আক্কির খোড়ায়। অমনি ওর হাতটা চেপে ধরে নবিতুন, বলে, মেয়ে তো সারা বছরই খাচ্ছে, তুমিও খাও। বিদেশে কি পাওয়া যায় এসব? বিদেশে যে আরও কত কি পাওয়া যায়, বামন শাড়ির নবিতুন বা আক্কি যা চোখেও দেখবে না কোনো দিন। সেসব কথায় না গিয়ে কদম একটা পিঠে ফেলে দেয় আক্কির খোড়ায়, বলে, আহা, সারা বছর যেন রস পিঠে বানাস তুই। বানায় নাকি রে আক্কি? অর্ধেকখানি পিঠে মুখে পুড়ে দিয়েছে আক্কি। ভর্তি গাল নিয়ে বাপজানের প্রশ্নের উত্তর দেওয়ার আর উপায় নেই ওর। কিন্তু নবিতুন সঙ্গে সঙ্গেই আরও দুখানি পিঠে আর এক কর্শুল রস ঢেলে দিয়েছে কদমের বাসনে। কদম হাসে, হাতে উঠিয়ে নেয় একখানি পিঠে, হাতটা এগিয়ে দেয় নবিতুনের মুখের দিকে, বলে, নে, এটা তুই খা। ফস করে মুখটা ঘুরিয়ে এক হাত সরে যায় নবিতুন। চোখ শাঁসায়, দাঁত কামড়ায়। দাঁতের নিচে ঠোঁট চেপে ধরে সাবধান করে দেয় কদমকে। সাবধানীটা একটু মানে না কদম। হাতটা আর একটু লম্বা করে বলে, খা। সি সি, দিনে দিন আক্কেল আন্দাজের যেন মাথা খাচ্ছে সারেং। বিদেশ ঘুরে ঘুরে হায়া সরম খুইয়ে এসেছে সব। বিয়ের লায়ক মেয়ের সামনে অমন করে হাত বাড়িয়ে বলে কিনা তুই খা। সি সি সি। রীতিমতো চোখ পাকিয়ে ধমকে উঠল নবিতুন। বুঝি নিরস্ত্র হয় কদম। নিরস্ত্র হয়ে শুধায়, তোর জন্য রেখেছিস? দেখি হাড়িটা। ত্রস্তে হাড়িটার দিকে হাত বাড়ায় নবিতুন, কিন্তু ততক্ষণে ঢাকনা খুলে হাড়িটা দেখেছে কদম। পিঠে নেই একটাও। একেবারে তলায় ছোট ছোট কয়েকটা ভাঙা পিঠের টুকরো, একটু রসের তলানি। হাতের পিঠেটা টুপ করে হাড়ির ভেতর ফেলে দেয় কদম। ফিক করে হেসে দেয় নবিতুন। জালটা নিয়ে যাও, খুব মাছ উঠেছে গাঙে। মিজি বাড়ি থেকে চেয়ে আনা জালটা কদমের হাতে তুলে দেয় নবিতুন। বলে আবার, অন্য মাছ ধরো আর না ধরো, দুটো ইসা মাছ ধরবেই। ইসা মাছ? মাত্র দুটো ইসা মাছ দিয়ে করবি কি? শুধায় কদম। আর ওর নজরে পড়ে কোলের ওপর ছড়ানো একগুচ্ছ ঢেঁকি শাক। নবিতুনের খুব পছন্দ ঢেঁকি শাক, কদমেরও। তবে রান্নাটা হতে হবে ইচা মাছ দিয়ে। উপর হয়ে ঢেঁকি শাকের আগাগুলো এলোমেলো করে দেয় কদম। আক্কির সম্মুখে শরমে বুঝি মাটির তলায় পালিয়ে যেতে চায় নবিতুন। সেই কবে ঢেঁকি শাক কুড়োতে গিয়েই তো মরণ হয়েছিল নবিতুনের। সাগর ফেরা নাবিকের সেই হাসি, সেই হাসি দিয়ে নবিতুনের কলজেটা টেনে নিয়ে বেরিয়ে গেল কদম। জালটা ওর পিঠে।
গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শহীদুল্লাহ কায়সারের লেখা একটি বিখ্যাত উপন্যাস সারেং বউ এর 6ষ্ঠ পর্ব। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানানুপুর।